মেঘনা উপজেলা সাংবাদিকদের সঙ্গে ১০ দলীয় জোটের কুমিল্লা ১ দাউদকান্দি মেঘনা আসনের দাঁড়িপাল্লা মার্কার এমপি প্রার্থী মনিরুজ্জামান বাহলুল এর মত বিনিময় সভা অনুষ্ঠিত। আজকে আমার এনসিপির পক্ষ থেকে যাতে করে ভবিষ্যতে এই দেশে কোনো স্বৈরাচার আর না আসতে পারে, এই জন্য আমরা এই 10 দলের সাথে ঐক্যমত পোষণ করেছি। আপনারা দেখেছেন বিগত সময়গুলোতে এই দেশের মানুষের অধিকার লুণ্ঠন করা হয়েছে, মানুষের বাক আছে তাদের কণ্ঠরুদ্ধ করা হয়েছে, বাক স্বাধীনতাকে। এই জন্য আমরা জামাতে ইসলামের সাথে একাত্মতা পোষণ করেছি, যাতে ভবিষ্যতে কোনো দল এককভাবে ক্ষমতায় এসে দেশের মধ্যে স্বৈরাচারী কায়েম করতে না পারে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন চোর, ব্যাংক ডাকাত, তারা তাদের যে উগ্র আচরণ এখনই দেখতে পাওয়া যাচ্ছে। যদি তারা এই দেশে এই রাষ্ট্রের মধ্যে তাদের ক্ষমতা আসে, তাহলে অদূর ভবিষ্যতে এ দেশের পরিস্থিতি আবার সেই হাসিনার মতন হয়ে যাবে। আমি এই সংবাদ কর্মীদের মাধ্যমে এতটুকু জানাতে চাই, এই 2 আসনের মানুষকে আপনারা নির্দ্বিধায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বাহলুল ভাইকে বিজয়ী করবেন। আশা করি আর কখনো এই মেঘনা এবং দাউদকান্দির মধ্যে কোনো স্বৈরাচার আসবে না। মেঘনা উপজেলার সাংবাদিক ভাইদেরকে নিয়ে মত বিনিময় সভার ইতিপূর্বে আমরা মেঘনা আরো 2 বার সফর করেছি, কিন্তু দলীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ার কারণে আপনাদেরকে নিয়ে আমরা বসতে পারি নাই। আলহামদুলিল্লাহ আজকে দলীয় সিদ্ধান্ত হয়ে গেছে অনেক আগেই, এবং আজকে আমরা মার্কা পেয়েছি। আর এই মার্কা পাওয়ার আগেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা মার্কা পাওয়ার সাথে সাথেই আমরা মেঘনা উপজেলা যাব, এবং মেঘনা উপজেলার যারা কর্ণধার, যারা জাতির বিবেক, যারা জাতিকে জাগায় তোলে, যারা জাতিকে পথ দেখায়, যারা জাতির জন্য আগামী দিনে পথ খুলে দিবে, তাদেরকে নিয়ে আমরা কথা বলবো এবং তাদের সাথে আমরা মত বিনিময় করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় উপস্থিতি, 10 দলীয় ঐক্য জোট এটা বাংলাদেশের এক প্রেক্ষাপটে তৈরি হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘদিন পর্যন্ত এদেশে ফ্যাসিস্ট সরকার দেশ পরিচালনা করেছে। 5ই আগস্টের এই বিপ্লব এবং অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে এদেশের মানুষ তাদের পথ দেখতে পেয়েছে, তাদের রাস্তা দেখতে পেয়েছে। এদেশের মানুষ একটাই আশা করে যে আগামীতে যে সরকার আসবে সেই সরকার যেন আর ফ্যাসিস্ট না হয়ে যায়, তারা যেন স্বৈরাচারী না হয়ে যায়। এই জন্য আমরা আমাদের জন্মের পর থেকে এই পর্যন্ত এই দেশটাকে সুন্দর এবং স্বাধীনভাবে চলার জন্য আমরা কোনো ভালো মানুষকে জায়গা মতো বসাইতে পারি নাই। অনেক ব্যর্থতা, অনেক বেকুলতা। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের এই ছাত্র জনতার জীবনের মধ্য দিয়ে, তাদের রক্তের মধ্য দিয়ে, তাদের আহতের মধ্য দিয়ে এদেশটা আমরা স্বাধীন করতে পেরেছি। আমাদের কাছ থেকে স্বাধীনতার প্রায় 1.5 বছর অতিবাহিত হতে যাচ্ছে। আমরা আজকে নির্বাচনের জন্য বাংলাদেশের সকল দল ঐক্যমত হয়েছে, সেই নির্বাচনের দিকে এখন দেশ যাচ্ছে। সকলেরই আশা যে নির্বাচিত একটি সরকার যদি আসে, তাইলে এদেশের মানুষের যে প্রকৃত আশা, সেই আশার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। এই জন্য কুমিল্লা 1 দাউদকান্দি এবং মেঘনা আসনে 10 দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচিত করা হয়েছে, মনোনীত করা হয়েছে জনাব মনিরুজ্জামান বাহলুল ভাইকে। এই নির্বাচন সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সাংবাদিক ভাইদের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমরা অতীতে যে নির্বাচনগুলি দেখেছি, নির্বাচনের নামে জুলুম করা হয়েছে, নির্বাচনের নামে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। আজকে নির্বাচনের মাধ্যমে আমরা আশা করব আপনাদের সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর এবং ফেয়ার নির্বাচন আমরা এদেশের মানুষকে উপহার দিতে পারবো। এই নির্বাচনকে সুষ্ঠু এবং ফেয়ার করার জন্য আপনাদের ভূমিকা অবিস্মরণীয়। এই জন্য আজকে আপনাদের শরণাপন্ন হয়েছি। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পূর্ণ হওয়ার জন্য, এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, যারা নির্বাচনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের দুর্বলতাগুলো আপনারা ধরে দিবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। সর্বোপরি এই দেশটাকে কল্যাণময় দেশ কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, সুন্দর একটি দেশ প্রতিষ্ঠা করার জন্য, জুলুম থেকে রক্ষার জন্য, অত্যাচার থেকে যাকে বাঁচানোর জন্য একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ গঠন করার জন্য আপনাদের ভূমিকা অবসরণীয়। এই ভূমিকাটুকু আপনারা রাখবেন। আপনারা বিগত ফ্যাসিস্ট সরকারের বিদায়ের বেলায় যে ভূমিকা রেখেছেন, এবং এই দেশটাকে এই ফ্যাসিস্ট থেকে মুক্ত করার জন্য আপনারা জান দিয়ে, প্রাণ দিয়ে
প্রাণপণ চেষ্টা করে এই দেশটাকে আপনারা স্বাধীন করেছেন। অতএব এই স্বাধীনতাকে চিরস্থায়ী করতে হলে আপনাদের ভূমিকা এই নির্বাচনে অবিস্মরণীয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা অবগত আছেন 1971 সালে আমাদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, প্রিয় বাংলাদেশ। 71 থেকে শুরু করে 24 পর্যন্ত 53 বছর এদেশের মানুষ যারা এই ক্ষমতা এসেছে নিজেদের আখের গুছিয়েছে এবং আমার এই দেশটাকে লুটে পুটে খেয়ে একবার নয়, দুইবার নয়, বারবার এই দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে এবং তলাবিহীন জড়িতে পরিণত করেছে। বিশেষ করে গত হয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকার প্রায় 16টি বছর এদেশের মানুষের বাক রুদ্ধ করেছে। অসংখ্য আলেম ওলামাকে অন্যায়ভাবে বন্দী করেছে। আমাদের অসংখ্য নেতা কর্মীকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। হাজার হাজার মানুষকে তারা গুম করেছে, হত্যা করেছে। লক্ষ লক্ষ মানুষকে হামলা দিয়ে, মামলা দিয়ে গড় হারা করেছে, বাড়ি হারা করেছে, সংসার হারা করেছে, চাকরিচ্যুত করেছে। এই ইতিহাস আমরা সকলে জানি। তাদের ইতিহাস দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বর্ণনা করে শেষ করা যাবে না। আয়নাগরের সেই ইতিহাস আমরা সকলে জানি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে মানবতার কল্যাণে, একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে, একটি আলোকিত সমাজ বিনির্মাণে। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে একটি আলোকিত সমাজ, একটি স্বপ্নের সমাজ, একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করা। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের অবস্থার আলোকে, সামর্থ্য আলোকে এদেশের মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আমরা আমাদের পরিসরে এদেশের মানুষকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন কারণে আমাদের সেই কথাগুলো আমরা এদেশের মানুষের কাছে পৌঁছাতে পারিনি। আলহামদুলিল্লাহ 2024 সালে এসে এদেশের তরুণ সমাজ, জেনজি জেনারেশন, আমরা মনে করি তারা আমাদের হৃদয়ের ভাষাগুলো বুঝতে সক্ষম হয়েছে। আমরা যে চিন্তার হৃদয়ের লালন করে একটি বৈষম্যহীন সমাজ, একটি আলোকিত সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখছি, আমাদের সেই কচিকাটা সন্তানরা আমাদের সেই হৃদয়ের ভাষা বুঝে এই দেশ থেকে বৈষম্য দূর করার জন্য তারা রাস্তায় নেমেছে। আলহামদুলিল্লাহ, আমরা যেখানে সকলেই ব্যর্থ, সকল রাজনৈতিক দল ব্যর্থ, আমাদের সেই সন্তানগুলো যখন রাস্তায় নেমেছে, তারা সকল বাধা বিপত্তি উপেক্ষা করে সেই ফ্যাসিস্ট সরকারকে তারা ক্ষমতাচ্যুত করে নতুন একটি বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে। এই নতুন বাংলাদেশ উপহার দিতে গিয়ে আমাদের প্রায় 2000 লোকের জীবন দিতে হয়েছে, প্রায় 30,000 লোক আহত হয়েছে। সেই ইতিহাস আপনাদের সকলে জানা রয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে তারা যে ভোগবরা আশা নিয়ে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, সেই নতুন বাংলাদেশকে নতুন ভাবে আমরা দেখব। কিন্তু ইতিহাস সাক্ষী আমরা দেখলাম যে 5 আগস্টের পরই আবার সেই আগের মতো নতুন করে ফ্যাসিস্টের আচরণ শুরু হয়ে গেল। ওটা বাংলাদেশের চিত্র আপনারা সকলে জানেন যে আমরা যে প্রত্যাশা নিয়ে এই নতুন বাংলাদেশে আমরা যাত্রা শুরু করেছিলাম, আমাদের সেই প্রত্যাশাও ব্যর্থ হয়েছে। আবার একই কায়দায় কাটাকাটি, মারামারি, হিংসা, বিদ্বেষ, চাঁদাবাদী, টেন্ডারবাদী এগুলো নতুন করে আবার শুরু হয়েছে। এগুলো আমরা সকলে জানি। তো প্রিয় উপস্থিতি, এই 2024-এর 5 আগস্টের পর থেকে আজকে এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই দেশের মানুষের হৃদয়ের সংগঠনে পরিণত হয়েছে। আপনারা জানেন যে আমরাই সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছিলাম। আমাদের উপর কি পরিমাণ জুলুম চালিয়েছে আপনার তার জীবন্ত সাক্ষী। আমরা যদি সেই জুলুমে, সেই নির্যাতনের প্রতিশোধ নেওয়ার চিন্তা হৃদয়ে লালন করতাম, তাহলে বাংলাদেশটা ধ্বংসের অতল গহ্বরে পরিণত হতো। কিন্তু আমাদের আমির জামাতের এক ঘোষণায় আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশ রক্ষার জন্য, মানবতাকে রক্ষার জন্য আমরা গোটা বাংলাদেশে আমাদের হাজার হাজার নেতা কর্মী উঠে পড়ে লাগলো এবং সকল ষড়যন্ত্র থেকে এই দেশকে রক্ষার জন্য আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছি। এবং গত 5 আগস্ট পর থেকে আজকে এই পর্যন্ত জামাতের কোনো নেতা কর্মী কোনো অকারেন্সে জড়ায় নাই। আপনার জীবন্ত সাক্ষী। যার কারণে আজকে গোটা বাংলাদেশের মানুষের হৃদয়গুলো জয় করতে আমরা সক্ষম হয়েছি। এবং যে স্লোগান দিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছিলাম, বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক ছাত্ররাও একই স্লোগান দিয়ে, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান দিয়ে তারা এই দেশকে স্বাধীন করেছে। তাহলে আমরা দেখে গেলাম যে আমাদের হৃদয়ের ভাষা এদের ছাত্র সমাজ বুঝতে সক্ষম হয়েছিল। প্রিয় ভাইয়েরা, আজকে যখন আমাদের যাবতীয় সকল অ্যাক্টিভিটিসে এই দেশের মানুষ মুগ্ধ, এদেশের তরুণ সমাজ মুগ্ধ এবং বাদ বাংলা জোয়ার নেই, যখন এদেশের যুবকরা, এদেশের মানুষগুলো আজকে আমাদের সংগঠনের দিকে তারা ছুটে আসছে, এই দৃশ্য দেখে আজকে কারো কারো মাথা নষ্ট হয়ে
হয়ে গিয়েছে। এবং নির্বাচন আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামী একটা নির্বাচনীমুখী সংগঠন, আমরা সবসময় নির্বাচনমুখী। এবং আপনারা জানেন যে তফসিল ঘোষণার প্রায় 1 বছর পূর্বেই সকল বাংলাদেশের প্রায় 300 আসনই প্রার্থী ঘোষণা করেছি, জানেন তো আপনারা। এবং আমরা গোটা দেশ চষে বেরিয়ে ইতিমধ্যে আমাদের নির্বাচনের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি এবং মানুষের হৃদয়ে আশার সঞ্চার হয়েছে আমাদের নিয়ে। আজকে মানুষ পঙ্গপালের ছুটে আসছে আমাদের দিকে। প্রিয় ভাইরা, এই দৃশ্য দেখে যখন আজকে আমরা এই দেশের মানুষ আশাহত হচ্ছে, এই দেশের মানুষ যখন আশা সঞ্চার হচ্ছে, সে আলোকে আমরা দেখতে পাই একটি দল তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। বিশেষ করে তারা আজকে এই দেশের মানুষকে বিভিন্ন ভাবে এই নির্বাচনে যাতে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সে আলোকে বিভিন্নভাবে হুমকি দমকি দিয়ে মানুষের মনে শঙ্কা সৃষ্টি করছে। তো সে আলোকে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে, এই দেশের মানুষ অনেক সচেতন, এদেশের যুবকরা অনেক বেশি সচেতন। আজকে যেই যুবকদেরকে আমরা দেখতে পাচ্ছি, জেনজি জেনারেশন, তারা অনেক বেশি আপডেট। আমরা আশা করি বর্তমানে এই সরকার এমন একটি পরিবেশ করবে যেই পরিবেশে এই দেশের মানুষ তাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবে, সে আশা আমরা সরকার কাছে করছি। কিন্তু এখন পর্যন্ত আমরা তেমন কোনো পরিবেশ হয়নি বলে আমরা মনে করছি। কারণ এখন বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর আসতেছে যে বিভিন্ন জায়গায় আজকে কেন্দ্রে যেন এই দেশের সাধারণ মানুষ ভোট দিতে না পারে, বিভিন্ন হুমকি দমকি এবং ভোট কেন্দ্র দখলেরও তারা আগাম বার্তা দিচ্ছে। তা আমরা বলে দিতে চাই বর্তমান সরকারকে যেন তারা এমন একটি পরিবেশ করে যেন এই দেশের মানুষ ভয়হীন চিত্তে শঙ্কাহীন চিত্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা সেই আহ্বান করছি। পাশাপাশি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আমরা আয়নার মতো পরিষ্কার। আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে আপনাদের কাছ থেকে দূরে রাখা হয়েছিল, কিন্তু এই 1.5 বছরে আপনাদের কাছে আমরা আয়নার মতো পরিষ্কার। আমরা এই দেশেরই সন্তান, এই এলাকারই সন্তান। আমরা আপনাদের সামনে তিলে তিলে বড় হয়েছি। আমাদের নেতা কর্মী সকলেই আপনাদের কাছে আয়নার মতো পরিষ্কার। একটি প্রবাদ আছে, 2 years is human, মানুষ মাত্রই ভুল করে। যদি আমরা কোনো ভুল করে থাকি, আপনার কাছে বিগত অনুরোধ, আপনারা আমাদের ভুল নিজের ভাই হিসাবে ভুলগুলো আমাদেরকে ধরিয়ে দিবেন, আমরা কোনোভাবে মন খারাপ করব না। এজন্য আমি আপনাদের বলতে চাই, আমরা এই ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে নতুন একটি বাংলাদেশ পেয়েছি, যেই স্বপ্ন নিয়ে এই ছাত্ররা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের সেই স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে চাই এবং আমাদের দ্বারাই সেই স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব। এটা আজকে পরীক্ষিত এবং মানুষ আমাদেরকে আস্থাবাদন মনে করছে। আমরা আজকে আপনাদের মাধ্যমে এই জাতিকে বলতে চাই যে আমরা একটি শান্তিপ্রিয় দল। আমরা মানুষের অধিকার রক্ষা আন্দোলন করি, মানুষের কল্যাণে আমরা আন্দোলন করি। এই আন্দোলন করতে গিয়ে আজকে আমরা পরীক্ষিত এবং মানুষের হৃদয়গুলো জয় করতে সক্ষম হয়েছি। আগামী দিনেও এই মানুষের এই অধিকার রক্ষার জন্য প্রয়োজনে আমরা আবারও জীবন দেব, আবার রক্ত দেব, তারপরে কোনো ফেসিস্টের সাথে আমরা এই দেশকে তুলে দেবো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে আমরা কাছে চাই। আপনারা আমাদের আপনজন, আপনারা এই জাতির বিবেক, আপনারা এই জাতির দর্পণ, আপনারা সত্যটাই তুলে ধরবেন। আমি অনুরোধ করব যে আপনারা সত্য সংবাদটা তুলে ধরবেন এবং বিশেষ করে সামনে যে নির্বাচন উপলক্ষে আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে নিয়ে একটি চমৎকার নির্বাচন উপহার দিতে চাই এবং মানুষের ভোটের অধিকার, মানুষের সামগ্রিক সকল অধিকার আমরা আপনাদের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চাই। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন। আপনাদের সাথে আমাদের আজকে পথ চলা শুরু হয়েছে। ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের পথ চলা চলবে এখন থেকে। আপনাদের সকলের কাছে দোয়া প্রত্যাশা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এই নির্বাচনকে সামনে রেখে এই মেঘনার পরিবেশটা আসলে কেমন আমি একটু আপনাদের মাধ্যমে জানতে চাই। প্রথমে যে এখানে আমি দাউদকান্দি বিষয়গুলো সামনে রেখেই বলছি যে দাউদকান্দি আমাদের বেশ কিছু সমস্যা হচ্ছে, মানুষ শঙ্কা বোধ করছে, সাধারণ মানুষ। মেঘনার পরিবেশটা আমি একটু জানতে চাই আপনাদের কাছে। ধন্যবাদ। আপনি যে সাংবাদিকদের কাছে যে প্রশ্নটা করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ। মেঘনা এখনো পর্যন্ত তেমন কোনো কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্টই ভালো আছে, আর পুরোপুরি ভালো বলবো ঠিক এরকমও না। আমরা চাই যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আরো ভালো হোক। তবে আমাদের কিছু একটা প্রশ্ন আমাদের কাছে আছে, যদি কিছু মনে না করেন। আপনি প্রার্থী হিসেবে, যেমন একজন প্রার্থীর কাছে জনগণের প্রাপ্তি এবং প্রত্যাশার জায়গাটা থাকে। আপনি নিজেই বলে গেছেন যে আসন জটিলতার কারণে সাংবাদিকদের সাথে যখন মত বিনিময় হয় না, বিভিন্ন আসছে। আমাদের এই দাউদকান্দি এবং মেঘনা মিলে এক আসনের প্রার্থী, 10 জনের প্রার্থী হিসেবে আমার কাছে এখানে মনে হয়েছে যে মেঘনা উপজেলায়
এনসিপির একটা কমিটি আছে, তাদের অনুপস্থিতিতে আমরা আমাদের চোখে পড়েছে। এখন আরো অন্যান্য দল যদি থেকে থাকে কমিটি, তাদের উপস্থিতি নেই। আমি সবাইকে মোটামুটি চিনি এখানে। তো যাই হোক, এটা আপনাদের কম্বিনেশনের ব্যাপার। আমার জানার বিষয় যে মেঘনাবাসীর জন্য বিগত দিনে আপনি হয়তো নির্বাচনের সভা আজকে প্রথম করতেছেন, কিন্তু জামাত ইসলাম দীর্ঘদিনই এই দেশে সাংগঠনিক কাজকর্ম করতেছে। তো বিগত দিনে কি কর্মকাণ্ড করেছেন এবং সামনে আপনি নির্বাচিত হলে কি করবেন এই মেঘনাবাসীর জন্য, এটা আমরা আপনার মুখ থেকে শুনতে চাই আমরা, এবং আমরা মেঘনাবাসীকে জানাতে চাই। জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমার প্রিয় ভাইকে, চমৎকার প্রশ্ন করেছেন। প্রথম যে প্রশ্নটা করেছেন, আমরা গত পরশুদিন 19 তারিখ দাউদকান্দিতে, মডেল মসজিদে দাউদকান্দি এবং মেঘনার 10 দলের ভাইদের নিয়ে এখানে বসেছি। মেঘনা থেকে অনেক বেড়ে গিয়েছিল এদিনকা, অনেক বেড়ে গিয়েছিল। বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এনসিপি অনেক বেড়ে গিয়েছিল। তো আজকে কেন আমি বলার জন্য, আজকে কেন আসে না এটা আমি জানি না। সকল ভাইকে দাওয়াত দেওয়া হয়েছিল। আর আমরা ওই দিনকায় অনেকে গিয়েছিল, 6 দল গিয়েছিল ওই দিনকে আমাদের অনেক, যার কারণে অনেক ভাইতে ব্যস্ততার কারণে আমরা পাইনি, তা ভবিষ্যতে ইনশাল্লাহ পাবো। আর দ্বিতীয়ত ভাই যে প্রশ্ন করেছেন, সত্যিকার অর্থে বাংলাদেশ জামাত ইসলামী, আমি আগে বলেছি, মানবতার কল্যাণে কাজ করি। ইতিমধ্যে আমরা দলীয় ইশতেহার ঘোষণা করব অচিরেই, এটা আমাদের কমিটি কাজ করছে। পাশাপাশি আমি এখানে না আসলেও আমি আমির সাহেবের মাধ্যমে, উনি আমাদের দাউদকান্দি উপজেলার সেক্রেটারি ছিলেন এবং আমার মাধ্যমে উনি রোপণ হয়েছেন। পাশাপাশি আমি যখন সেক্রেটারি তখন উনি ওখানে সহকারী সেক্রেটারি দায়িত্ব নেন। আমার একদম কাছের মানুষ, তো আমি কন্টিনিউ যোগাযোগ ছিল। আপনাদের সার্বিক খোঁজখবর কি হচ্ছে, কোথায় কি সমস্যা, ওনাকে আমি অবগত করেছি এবং ওনার কাছ থেকে অনেকগুলো বিষয় জেনেছি। এবং ইতিমধ্যে একদিন এসেছিলাম ওইখানে, এসে বেশ কিছু কার্যক্রম চালিয়েছি। পাশাপাশি আমরা আলিপুরে গিয়েছিলাম, সেখানে শ্যামনগর ওদিকে আপনাদের যে একটা ব্রিজ হওয়ার কথা, সেখানে গিয়ে জানতে পারলাম যে অনেক নেতারা নাকি আসছে, মাপটাপ নিয়ে গেছে, এখানে ব্রিজ হয় নাই। তো বিশেষ করে আমি জানার চেষ্টা করেছি, বা এখন থেকে আরো বেশি জানবো যে মেঘনাবাসীর দুঃখ কি, প্রত্যাশা কি, এগুলো আমরা জানবো। তো বিশেষ করে এখানে 2টা ব্রিজ হলেই দাউদকান্দির সংযোগটা হয়ে যাবে এমনটা না। ইতিমধ্যে কদমতলী ব্রিজটা আমি পরিদর্শন করেছি, সেখানে কাজ চলমান ছিল কিন্তু বন্ধ, সেটা আমি খোঁজখবর নিয়েছি এবং সংশ্লিষ্ট বাড়ির সাথে কথা বলেছি, সেটা যেন দ্রুত সম্পন্ন হয়। পাশাপাশি আমি এখানে এই ব্রিজটাও, আমি এখানে গিয়েছিলাম, গিয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়েছি এবং সেটার জন্য আমরা বেরিয়ে নিয়েছি কিভাবে এই ব্রিজটা করা যায়। তো প্রিয় উপস্থিতি, আপনারা সকলের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন, আমরা ভিতরে আল্লাহর ভয় এবং জবাব দিতে অনুভূতি আছে আমাদের। সেই অনুভূতি থেকেই আমি আপনাদের জানাইতে চাই যে রাষ্ট্রীয় বরাদ্দ যে পরিমাণ হয় প্রতি বছর, এই বরাদ্দ যদি বন্টন না হইতো তাহলে আমাদের দেশ উন্নয়নে বলা যেত, ঠিক না? কিন্তু বরাদ্দটা বন্টন হতে 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 বাস্তব ময়দানে চারানো পুষে না। কিন্তু আমরা প্রতিশ্রুতি দিচ্ছি রাষ্ট্রের বরাদ্দের, এটা 1 টাকা আমাদের পকেটে ঢুকবে না, এটা জনগণের, আমারও প্রতিটা টাকাই এটা বাস্তব ময়দানে বুঝবে ইনশাল্লাহ। যে সমস্ত সমস্যাগুলো আছে এগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা নিয়ে যে কি কি মেঘনাবাসীর প্রত্যাশা কি কি, কোথায় কোথায় বিশেষ করে তৃণমূলের উন্নয়নটা, এটা আমরা গুরুত্ব দেব। আর বিশেষ করে এই ইয়ং জেনারেশন যেটা, এটা আমাদের সম্পদ, ঠিক না? প্রত্যেক দেশের সম্পদ ইয়ং জেনারেশন, তরুণরা দেশের সম্পদ। তরুণরা অসাধ্যকে সাধন করতে পারে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই তরুণদের নিয়ে আমাদের এই দেশে, এই রাষ্ট্রের তেমন কোনো চিন্তা নেই। কিন্তু আমরা বলেছি যে আমরা এই তরুণদেরকে এই দেশের সম্পদে পরিণত করব, তরুণদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেব, তাদেরকে তরুণ উদ্যোক্তা হিসেবে আমরা গড়ে তুলবো এবং এখানে একটা তরুণও বেকার থাকবে না। আমাদের আমিজাদ বলেছে যে আমাদের ছাত্র যারা পড়াশোনা করবে, আমরা যদি ক্ষমতায় আসি, তারা একদিক থেকে সার্টিফিকেট পাবে, পরের দিন তার চাকরি হয়ে যাবে, একটা যুবক আর বেকার থাকবে না। তো সে আলোকে তরুণদের নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আপনারা জানেন বাংলাদেশের তরুণদের যে অবস্থা, তারা আজকে প্রতি বছর হতাশার গ্লানি নিয়ে একদল তরুণ প্রবাসে পাড়ি জমায়, সেখানে মেধা শ্রম দিয়ে তারা সেখানে প্রবাসীদের ভাগ্যের জায়গা তারা উন্নয়ন করে। আর আরেক দল তরুণ হতাশার গাড়ি নিয়ে তারা মাদকাসক্ত হয়, আর কোনো তরুণ আত্মহত্যা করে, সেই ঘটনা আমাদের দেশে আছে, ঠিক না? আমরা সেই তরুণদেরকে যে সম্পদে পরিণত করবো ইনশাল্লাহ। আর বাকি আপনাদের মাধ্যমে আমরা জানবো যে মেঘনার উপজেলার এখানে কি কি ক্রাইসিস এবং কি কি উন্নয়ন হলে মেঘনা উপকৃত হবে, এগুলো আপনাদের মাধ্যমে জেনে আমরা ইনশাল্লাহ সর্বাগ্রেই এগুলো প্রাধান্য দেব এবং রাষ্ট্রীয় বরাদ্দের পুরো টাকায় আমরা সেখানে খরচ করবো ইনশাল্লাহ। আমার প্রশ্নটা হলো যে আমরা মেঘনাবাসী
আসলে অবহেলিত, তা আপনার বক্তব্য কোট করে আপনার বক্তব্য থেকে আমি বলতেছি। কারণ আপনার বক্তব্য এই 1 বছর আগে থেকে জামাতে ইসলাম যে পার্টিটা প্রায় সম্পূর্ণ এই মেঘনাতে নির্বাচন অবস্থাটা কি, তা আমরা আসলে মেঘনাবাসী অনেকটা পিছিয়ে। এই যে আসনে একটা কারণ ছিল, এটার কারণটা পরেও যে আমরা যে অবহেলিত তা কিন্তু আপনার বক্তব্য থেকে আমরা জি, এটা অবহিত, এটা বাস্তব সমস্যা, বিশেষ করে আসনগত সমস্যার কারণেই এটা সমস্যা হয়েছে। যাই হোক, আশা করছি এখন যেহেতু ফয়সালা হয়ে গিয়েছে, এখন এই সমস্যা দূর হয়ে গিয়েছে। এখন আমি আশা শুরু করেছি, আসবো ইনশাল্লাহ, আপনাদের পাশে থাকবো। নির্বাচন চলে গেল, পাশ ফেল আল্লাহর হাতে, এরপর থাকবো ইনশাল্লাহ আপনাদের পাশে। জি, আমার একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে অবহেলিত হওয়ার সবচেয়ে মেইন যে কারণটা হচ্ছে যে আমরা বিগত সময় দেখছি যে আমাদের এখানে অন্যান্য যেমন আওয়ামী লীগ এবং বিএনপি, যে এই দুইটা দলই তো সবসময় আমরা ক্ষমতায় দেখে আসছি। তো আমরা সবসময় এর আগেও দাউদকান্দির সাথে ছিলাম। আমরা দেখছি যে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে অথবা স্পেশাল খুব বিশেষ কারণ ছাড়া ওনারা এই দিকটাতে আসতো না, যেই কারণে আসলে অবহেলাটার মানে একটা বড় একটা কারণ আর কি। সো আমাদের এবারের আসলেও কিন্তু ঠিক আপনাকে জামাতে ইসলাম থেকে প্রার্থী করা হচ্ছে এবং আপনিও দাউদকান্দি। একইভাবে আপনি যেটা বলেছেন যে মানে এই প্রতিশ্রুতি কিন্তু সবসময় মানে ভেঙে আসতেছে প্রত্যেকটা দল থেকে। যেহেতু জামাতে ইসলামের প্রতি একটা মানুষের একটা ধারণা, আমার মনে হয় আপনারা এই কথাটুকু রাখবেন। আমাদের মেঘনার প্রতি একটা সুদৃষ্টি সবসময় থাকে, এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা সেটাতে আপনারা যেতে পারেন। পাশাপাশি হচ্ছে গিয়ে যে আমরা দেখেছি যে গ্রুপিং থাকার কারণে স্পেশালি এই প্রবলেমগুলো হয়ে থাকে। আপনাদের মধ্যে এরকম জামাতে ইসলামের কোনো গ্রুপিং আছে কিনা, এবং এখানকার প্রবলেমগুলো আপনাকে যে হচ্ছে আপনাকে ইনফর্ম করবে, ওই ধরনের এগুলা মেনটেন আপনারা করতেছেন কিনা, এটা একটু জি, রাহান ভাইকে ধন্যবাদ। প্রথম একটা পরামর্শ দিয়েছেন, এটা আমি গ্রহণ করে নিলাম। দ্বিতীয় প্রশ্ন, আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পেয়েছেন যে আমরা যে আদর্শকে হৃদয়ে লালন করি, আমাদের এই সংগঠন টিকে আছে আনুগত্যের উপরে। আনুগত্য একটা সংগঠনের মেরুদণ্ড। আনুগত্য মানে মান্য করা, মেনে চলা, আদেশ নির্দেশ পালন করা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নির্দেশ আল্লাহর সন্তুষ্টির জন্য শ্রদ্ধার সাথে মেনে নেওয়া হচ্ছে আনুগত্য। আবার দেখেছেন এই যে জোটের কারণে আমাদের নিশ্চিত আসনগুলো, দেবিদ্দার আমাদের সেক্রেটারি প্রার্থী, উনি নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিল, প্রায় 1 লক্ষ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান হয়েছিল। উনি প্রায় 1.5 বছরে গোটা দেবিদ্দাটা উনি গুছিয়ে গিয়েছিল এবং নিশ্চিত পাশ আমাদের। সেখানে দল সিদ্ধান্ত দিয়েছে, উনি হাসি মুখে সরে গিয়েছে একজনকে প্রাধান্য প্রায়োরিটি দিয়ে। এবার শুধু দেবিদ্দারে নয়, বাংলাদেশে অসংখ্য নিশ্চিত আসন, ফেনী 2, যেটা আমাদের নিশ্চিত সব সাংগঠনিক ভিত্তি সারা বাংলাদেশের মধ্যে এই ক্যাটাগরি সবচেয়ে ভালো। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতা লিয়াকত আলী ভাই, অনেক বড় মাপের আলেম, বড় মাপের নেতা, মানে ফেনীর মাটি মানুষের নেতা, উনি নিশ্চিত পাস। সেখানেও এই দলের সিদ্ধান্ত হলেকে উনি মেনে নিয়েছেন, টু শব্দ করেনি। এই অসংখ্য নজির আছে, এবিভিকে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা যে আদর্শ হৃদয় লালন করি, আমরা আনুগত্যশীল সংগঠন। আমাদের জামাত প্রতিষ্ঠা হয়েছে 1941 সালে। 41 থেকে শুরু করে আজকে এ পর্যন্ত আমাদের ভিতরে কোনো গ্রুপিং সৃষ্টি হয়নি। ভূখণ্ড ভেঙেছে 41, 47, 71, কিন্তু আমাদের স্লোগান ভূখণ্ড ভেঙেছে বারবার, জামাত ভাঙেনি একবারও ভাঙেনি। আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে কোনো গ্রুপিং নেই। নেতা যা বলে সামিয়ানা ও আতানা, আমরা শুনি, আনুগত্য করি। আলহামদুলিল্লাহ যার কারণে জান্নাতি পরিবেশ আছে, এখানে কোনো মারামারি নেই, কাটাকারি নেই। আপনাকে যে দেখে দেবে পর্যন্ত আমাদের দলে দলে মারামারি হয়েছে, দেখছেন পর্যন্ত কোনো পত্র থেকে মিডিয়া। আলহামদুলিল্লাহ আমরা স্যাক্রিফাইসে মানসিকতা নিয়ে আনুগত্য করি, যার কারণে আমাদের এখানে কোনো গ্রুপিং নেই। আমরা আশা করি যে আদর্শ হৃদয় লালন করি, সেই আদর্শের আলোকে আমরা পায়ে উঠে দেব। মেঘনা, দাউদকান্দি 2টা আমার নিজের সন্তান। আচ্ছা, নির্বাচনের একটা ডেডলাইন দেওয়া হয়েছে ফেব্রুয়ারি 12 তারিখ। আমরাও ইনশাল্লাহ আশাবাদী নির্বাচন হবে যথাসময়ে। নির্বাচন আপনারা দলীয় জোটের পক্ষে আপনারা আছেন, পাশাপাশি বিএনপি আছে। দেশে একটা বড় দল হিসেবে ওরা পিছিয়ে আছে। এখন নির্বাচন যত সময় হবে, নির্বাচনটা আসলে কোন দৃষ্টিতে আপনারা দেখছেন, কতটুকু গ্রহণযোগ্যতা পাবে? চমৎকার প্রশ্ন করেছেন। এই অ্যান্সার আমাদের সকলের কাছে আয়নার মতো পরিষ্কার, ঠিক না? এটা আমাদের কোনো দলীয় বিষয় না, সরকারি বিষয়। তো তারা যেই ভাবে এই দেশের ওপর জুলুম চালিয়েছে, যেভাবে তারা পাখির মতো গুলি করে বা হেলিকপ্টার থেকে মানুষ হত্যা করে, তাদের অকারেন্সের কারণে তাদেরকে সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে, ঠিক না? ইতিমধ্যে তারা কিন্তু বসে নাই,
এবং তাদের লোক কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বাগ হয়ে যাচ্ছে। তো সেইটা যেহেতু সরকারি সিদ্ধান্ত, এখানে আমাদের বলার কিছু নেই। এবং সরকারের আলোকে যে আলোকে নির্বাচন, যাদেরকে সরকার মনোনীত করে তারাই নির্বাচন করছে। কারণ তাদের জন্য তো আমাদের কি বলবো, যে তাদের যারা শীর্ষভাবে পর্যায়ে আছে তারা তো যারা আছে, আর বাকি সাধারণ যারা আছে তারা মাস হয়ে যাচ্ছে বিভিন্ন ইয়েতে, ঠিক না? তো সেই আলোকে এটা যেহেতু সরকার তাদের অ্যাক্টিভিটিস কারণে তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করছে, এবং সেই রুলসে আলোকে নির্বাচন হচ্ছে, এটা আমরা মনে করি জনগণ সেটা মেনে নিতে বাধ্য, নাকি? এর ব্যতিক্রম তো আমি কিছু দেখছি না। আমাদের বোন যে কিছু বলতেছেন, তানিয়াপা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। বাংলাদেশ জামাত ইসলামী বাংলার বুকে কোরআন এবং হাদিসের আলোকে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলার জন্য অনেক দীর্ঘ সংগ্রাম করে একটি রক্ত স্নাত পথ পাড়ি দিয়ে 12ই ফেব্রুয়ারিকে সামনে নিয়ে আজকে আমরা দাঁড়িপাল্লায় প্রতীক বরাদ্দ নিয়ে মেঘনা এবং দাউদকান্দির আসনে অধিষ্ঠিত হয়েছি। প্রিয় সাংবাদিক ভাইরা ও আমার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ক্ষমতা দখল নয়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হত্যা, লুণ্ঠন, রাহাজানি, খুন খারাপি, জোর জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদি পরিহার করে 56,000 বর্গ মাইলে 18 কোটি মানুষের এই জনপদে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলা। ধীরে ধীরে এই রাষ্ট্রকে কোরআন এবং হাদিসের আলোকে শরিয়া ভিত্তিক একটি রাষ্ট্র গড়ে তোলার যে লক্ষ্য উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করতেছে। গত 54 বছর আমরা এই সুযোগটুকু পাই নাই, কারণ যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হচ্ছে এই পৃথিবীর সর্বোন্নত অর্থ ব্যবস্থা। এই ব্যবস্থাটির কারণে সারা বিশ্বের সন্ত্রাসী রাষ্ট্রগুলো, সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো আমাদেরকে এই জঙ্গিবাদ ট্যাগ লাগিয়ে আমাদেরকে এই পৃথিবী থেকে যাতে এই মতবাদ কায়েম করতে না পারি সেই রকম একটি চেষ্টা প্রচেষ্টায় লিপ্ত ছিল তারা 54 বছর। কচিকাঁচা শিশুদের হাত দিয়ে, ছাত্রদের হাত দিয়ে, 5ই আগস্টের মাধ্যম দিয়ে আজকে এই বাংলা একটি উন্মুক্ত পরিবেশ হয়েছে। আমরা আজকে সাংবাদিক সম্মেলন করতে সুযোগ পেয়েছি। তাই যারা 5ই আগস্টে এই রক্তদানের মধ্য দিয়ে, আত্মাহুতির মাধ্যম দিয়ে, এই রক্তদানের মাধ্যম দিয়ে, অঙ্গহানির মাধ্যম দিয়ে এই জাতিকে মুক্ত করেছে, আমি সর্বপ্রথম সেই সমস্ত শহীদদের মাগফিরাত কামনা করি। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আজ অনেক কষ্টের পথ পাড়ি দিয়ে একটি পর্যায়ে আসছে। সারা বাংলার আজকে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সব দল দেখেছি এইবার দাঁড়িপাল্লার দেশ, এইবার ইসলামের দেশ, এইবার জামাতকে দেখবো, এইবার দাঁড়িপাল্লায় ভোট দিব। এই কথার উপর আজকে আমরা গোটা বাংলার যে চিত্র দেখতেছি, সেই চিত্র দেখে কিছু মানুষ, কিছু সন্ত্রাসী, কিছু অত্যাচারী, কিছু লোভী, কিছু ক্ষমতার আকাঙ্ক্ষী মানুষ এইটাকে নস্যাৎ করার জন্যে আবারও দেশে সেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে। ইনশাআল্লাহ সেই পথ এই জাতি তার নিজের পথ রচনা করবে, এই অত্যাচারের পথ তারা নিজেরা রুখে দেবে ইনশাআল্লাহ। এই আহ্বান করে আর আল্লাহর কাছে আজকের এই প্রোগ্রামটিকে সম্পূর্ণরূপে সহায়তা দানের আশা করে, আল্লাহকে কামনা করে আজকে আমি আমার এই প্রোগ্রাম উদ্বোধন করলাম। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।